21 সেপ্টেম্বর ছিল শনিবার। তো সেদিন আমি অফিস যাওয়া অবধি তো আমার পুরো ভিডিওটা রয়েছে। তারপর বাড়ি আসার পর জানতে পারি যে বাবা দুপুরবেলা খুব অসুস্থ বোধ করছিল। তো বাবাকে নিয়ে মা ডাক্তারের কাছে গেছে, মানে যেই ডাক্তারকে আমরা দেখাই, মানে ফ্যামিলি ফিজিশিয়ান। তো উনি ছিলেন না, উনি ক্যাম্পে গেছিলেন। তো স্যাটারডে সানডে উনি আনঅ্যাভেলেবল ছিলেন। তো তারপর ওখান থেকে যিনি আরএমও ছিলেন বাবাকে চেক আপ করে একটা ইঞ্জেকশন দিয়েছেন। তারপর চলে এসেছি বাড়িতে। 5 থেকে 10 মিনিট একটু ঠিক ছিল। বাবার প্রবলেমটা ছিল বুকে জ্বালা করছিল, তো ব্যথা সেরকম ছিল না। তারপর বাড়ি আসার পরে সেটা কমেনি, তো আমি বাড়ি এলাম। তারপর ঠিক করা হলো যে আমরা ওই নার্সিংহোমে যাব। তো আমরা তখনও জানি না যে ডক্টর বসবেন না। যাওয়ার পর জানতে পারলাম। তারপর বাবা আরও অসুস্থ হয়ে গেল। তো তারপর আমাদের ডিসিশন নেওয়া হলো যে আমরা কাছেই একটা নার্সিংহোম রয়েছে, দিসান হসপিটাল, তো সেখানে আমরা যাব। আমরা গেলাম। আর সেখানে আমরা ভালো সার্ভিস পাইনি, প্লাস বিহেভিয়ারও খুব বাজে ছিল। তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম সেখানে বাবাকে রাখাটা ঠিক হবে কি না। আর সেই সময় আমরাও খুব পাজলড হয়ে গেছিলাম। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় আনন্দলোক হসপিটালে, যেটা শিবক রোডে। সেখানে নিয়ে যাওয়ার পর তখন বাজে মোটামুটি 12টা থেকে 12:30 হবে, এক্স্যাক্টলি টাইম এই মুহূর্তে মনে নেই। তো তখন ওখানে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর অ্যাডমিট করানো হয়। আর সবচেয়ে বড় কথা যেটা ওই রাতে বুঝতে পেরেছি, টাকার ডিলিংটা হবে, তারপরে ট্রিটমেন্ট শুরু হবে, তার আগে কিছুই বলবে না ওরা। তো সেইভাবেই শুরু করা হয়েছে। বাবার এমার্জেন্সি থেকে নিয়ে যাওয়া হলো সিসিউতে, সেখানে এনজিওপ্লাস্ট এসব হলো। হওয়ার পর ওখানে আমাদেরকে ডিক্লেয়ার করা হয়েছিল যে যদি আমরা এনজিওপ্লাস্ট না করাই তাহলে রোগী বাঁচবেন না, যে কোনো সময় ডেথ হতে পারে। তো বাড়ির লোক হিসেবে অবশ্যই আমরা ভয় পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। তারপর আমরাও তাতে রাজি হয়ে যাই। তো সেসব হয়ে যাওয়ার পর তারপর ওদের সার্ভিসের মানে নমুনা আমরা দেখতে পাই। ইভেন ওদের বিহেভিয়ারও, ম্যানেজমেন্ট টিম যে তাদের বিহেভিয়ারও খুব বাজে। তারপর 3 দিনই তো হাতে কোনো অপশন না থাকার জন্যই আর কি এভাবে প্রসিড করা হয়েছিল আমাদের। আমরা যেহেতু খুব ভয় পেয়ে গেছিলাম, তো সেই জন্য মানে তৎক্ষণাৎ আমরা শিলিগুড়ির বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানোটা খুব রিস্কি হয়ে গেছিল আমাদের জন্য। ইভেন আমি আর দিদি তো দুজনে একসাথে এটাও ডিসকাস করছিলাম যে যদি সকালে ফার্স্ট ফ্লাইট ধরে যদি কলকাতা পৌঁছে অন্য কোনো ডক্টর বা কার্ডিও আমরা দেখাই, ঠিক আছে, ডক্টর ইভেন আমরা খোঁজ ওখান থেকে ফোন করা স্টার্ট করে দিয়েছিলাম, তখন রাত 10টা-11টার মতো বাজছে। কবে বসছে কি আছে, আমিও পাজলড হয়ে গেছিলাম, যার জন্য দিদিকে মানুষদেরকে কন্টিনিউ ফোন করছি, ওরাও ফোন করছে। তো ওরাও পাজলড হয়ে গেছিল কি করা উচিত, কারণ ওই মোমেন্টে ওরা এখানে ছিল না, আর আমি সেই মুহূর্তে কি হচ্ছে পুরোপুরি এক্সপ্লেনও করতে পারছি না, বোঝাতে পারছি না। তো ওটা একটা আমাদের কাছে নাইটমেয়ার ছিল। তো তোমরা বোধহয় বন্দে ভারত প্রথমে, হ্যাঁ মানে ওর থেকে ফোনে সবকিছু আপ টু ডেট আমরা যখন ছিলাম তখন আমাদের এটুকু বুঝে গেছিলাম যে আমাদের এই নিয়ে হাও পৌঁছতে হবে অ্যাজ আর্লিয়েস্ট। তো আমরা ফার্স্ট বন্দে ভারতে ট্রাই করি, যেটা আমাদের হাওড়া থেকে অ্যারাউন্ড 5:50 নাগাদ হয়তো ছাড়ে। তো আমার টিকিট অ্যাভেলেবেল থাকে, আমরা সেইটা দিয়ে প্রসিড করি। তো রাত যতটাই না বাড়ছে আমাদের ফোন ইন্টারাকশন ততটা আরও বাড়ছে। এবার আমি এদিকে সিচুয়েশন আরও ওস্টের দিকে এগোতে দেখছি, ও বলছে এনজিওগ্রাম হয়েছে, টপিং টেস্ট হয়েছে, ব্লকেজ বলছে। তো ইনস্ট্যান্ট আমরা ডিসাইড করে নিই যে আজকে যদি আমরা বন্দে ভারত ধরি তাহলে আমাদের শিলিগুড়ি ঢুকতে অ্যারাউন্ড 2টো বেজে যাবে, ঠিক আছে, নার্সিংহোম পৌঁছতে। সেই ক্ষেত্রে আমরা ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে ফ্লাইটের টিকিট করাই, আর যতটা আর্লিয়েস্ট পসিবল আমরা এখানে এসে পৌঁছানোর চেষ্টা সেটাই থাকে। তো আমরা রাত 2-3টে নাগাদ ফ্লাইটের টিকিট করে ওই 7:50 ফ্লাইট ধরে শিলিগুড়ি এসে 9টা নাগাদ পৌঁছোই। 9:30টার মধ্যে আমরা পৌঁছেও যাই নার্সিংহোমে। সেখানে গিয়ে সিচুয়েশনটাকে একটু দেখে বুঝে আন্ডারস্ট্যান্ড করে তারপরে আমরা একে একে ডিসকাশন রাখি। মিনওয়াইল ততক্ষণে ওটি কমপ্লিট হয়ে গেছে। ওটি ইন দ্য সেন্স ডক্টরের সাথে কনসাল্ট করার পর রাত 2:30-3টে নাগাদ ওনার একটা ওটি হয়, সেখানে 95% ব্লকেজ যেটা আছে সেটার উপরে ইনিশিয়েট করা হয়। তো স্টেন বসানো হয়েছে রাতে ওটি করার পর। 3টে ব্লকেজ ডক্টর আমাদের জানা, সেটা হচ্ছে 10%, 75% আর 95%। তো এতটাই প্রেশার ক্রিয়েট করা হয়, ইমিডিয়েট ওটি না করালে পরে স্টেন না বসলে পরে আমরা কোনো অ্যাসিউরিটি দেবো না। তো আমাদের মাথা থেকে বের করে দিই যে আমাদের কলকাতা ওনাকে নিয়ে গিয়ে সেখানে ডক্টর দেখানো, কনসাল্ট করা অন্য কারোর সাথে, সেইটুকু টাইম আমরা নিতে চাইনি, আর সেইটুকু ছিল না ইনস্ট্যান্ট আমাদের। তারপর
যাই হোক, এসে পৌঁছানোর পর ওনার সাথে কথা হয় অনেকটা স্বাভাবিক, তবু একটু বুকের মাঝে ব্যথা ছিল। তারপর ডে টু ডে একদিন দুদিন ওনাকে অবজারভেশনে রাখা হয়, 48 আওয়ার্স ডক্টর টাইম দেয় আমাদের। ফার্স্ট ইন্টারাকশন সানডে মর্নিংয়ে এসে ওনার সাথে কথা বলার পর বুঝতে পারছি যে ডক্টর যেটা বললেন যে 48 ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখা হবে কার্ডিও ডিপার্টমেন্টের আন্ডারে। তো সেক্ষেত্রে দেখে অবজারভেশনে 48 ঘন্টা দেখে তারপর উনি ফাইনাল জানাবেন যে ডিসচার্জ কবে করবেন বা নেক্সট স্টেপ কী হতে পারে। তো সেই কথা মতো আমরা 48 ঘন্টা রাখি সেখানে, সেটা 22-23, আজ 24 তারিখ মর্নিং, ঠিক আছে। তো আজ ওনাকে ডিসচার্জ করা হয়। তো ডিসচার্জ করিয়ে আসার সময়ও যা ও যেটা বলছিল ভিডিও শুরুতে, যে অন্য লোকের যেসব হসপিটালে অ্যাডমিন থেকে শুরু করে ম্যানেজমেন্ট যারা রয়েছে সেলসে, তাদের বিহেভিয়ারাল অ্যাটিটিউড অনেকটাই খারাপ থেকে খারাপ হতে থাকে। যখন বুঝতে পারছি যে না, পেশেন্ট পার্টি মেন্টালি অনেকটা স্টেবল এখন, হয়তো ন্যাচারালি সেটা সবার ক্ষেত্রেই সেম থাকে, যেহেতু আমরা পেশেন্ট নিয়ে যাই, ঠিক আছে, আমাদের হাতে কোনো অপশান থাকে না। আর সিরিয়াস সিচুয়েশন, আমরা সারা জীবন সঞ্চয় করে যতগুলো টাকা উপার্জন করে দাঁড়াই, সেটা এক মুহূর্তে নির্দ্বিধায় আমরা বের করে দিতে রাজি হই জাস্ট বিকজ আমাদের কাছের সেই আপন মানুষটাকে সুস্থ করে ওঠানোর জন্য। সেটা আমাদের যে কেউ হতে পারে, বাবা মা, ভাই বোন, ফ্যামিলির কেউ। তো সেম এই সিচুয়েশনটার পুরোপুরি অ্যাডভান্টেজ আমরা নিতে দেখেছি। এই এক্সপিরিয়েন্সটা তো অনেকটা তাই আমাদের শিখিয়ে দিয়ে গেছে। তো আমি এটাই জাস্ট বলবো, আর যারাই আর কি ইমার্জেন্সি কেসেসে, যে কোনো সিচুয়েশন, ইমার্জেন্সি ডেফিনেটলি সময় কখনো বলে আসে না। যেমন আমাদের ক্ষেত্রে হয়েছে, রাত 2:30 নাগাদ আমাদের ওটি করতে বাধ্য করা হয়েছে, আমরা করেছি। তবু উনি অনেকটা স্বাভাবিক, ডক্টর খুব ভালো ছিল, নার্স যারা টেক কেয়ার করেছে ওনাকে বিটুইন দিস 2 to 3 days, তারাও খুব ভালো বিহেভিয়ারাল, আমি ওদের সাথে ইন্টারাক্ট করেছি পার্সোনালি, যত কিছু কোশ্চেন ডাউট ছিল সব ক্লিয়ার করেছে, ফুল কোঅপারেশন দিয়েছে। এক্সেপ্ট দিস টু পিপল, আর এই যারা রয়েছে ডক্টর নার্স, এরা বাদ দিয়ে, ঠিক আছে, বাদ বাকি যারাই আর কি এই হসপিটালের সাথে বা এই পার্টিকুলার মেডিকেল সিস্টেমের সাথে সরাসরিভাবে জড়িত আছে, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা পেশেন্টের অ্যাটলিস্ট হিউম্যানিটিটুকু রাখা উচিত। আমরা বলছি না কোনো ডিসকাউন্ট, আমরা চাইছি না কোনো অফার, বাট যেটা জেনুইন আছে আই থিঙ্ক সেটাই সামনের লোকটাকে ডেলিভার করা উচিত, না তো কোনো প্রেশার ক্রিয়েট করে। তাদের পার্সোনাল চয়েস, তারা জিনিসগুলোকে কী করে কী করবে। আর এই আর কি ওভারঅল সিনারিও। আর যারাই ইন ফিউচারে ইমার্জেন্সি কেসেসে অ্যাডমিশন হবেন, তারা একটু ভাবনা চিন্তা করে এই জিনিসগুলো প্রিকশন নিয়ে যতটুকু স্টেবল মাইন্ড রেখে আর কি স্ট্রং হয়ে এই ডিসিশনগুলো নিতে পারেন, আমি তাই বলবো, নেওয়ার চেষ্টা করবেন। সে আপনার কাছে যে কেউ হতে পারে, বাবা হতে পারে, ভাই বোন, ওয়াইফ, যে কেউ হতে পারে। একটু স্টেবল থেকে, মেন্টালি স্ট্রং থেকে, সেক্ষেত্রে যদি সেটা না হয়, পাশে কাউকে, এমন কাউকে রাখার চেষ্টা করুন যে এই অ্যাকচুয়ালি এই ডিফিকাল্ট সিচুয়েশনে সে আপনাকে সঠিকভাবে গাইড করতে পারে। ঠিক আছে, বল তুই। আর যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেটা ছিল শনিবার 21শে সেপ্টেম্বর, আর আজ 24 সেপ্টেম্বর, আজ কি বার? মঙ্গলবার। তো এই মাঝখানের কয়েকটা দিনের কোনো রকম আপডেট আমি দিতে পারিনি। তো হ্যাঁ, ছোটো ছোটো কিছু ক্লিপ আমি যখনই একটু সময় পেয়েছি বা সুযোগ পেয়েছি তখন আমি ক্যাপচার করেছি। কিন্তু পুরোটা আমার পুরো দিনের যেরকমভাবে ব্লগ আমি আপলোড করি সেভাবে আমি করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ সেই মানসিক অবস্থা আমার ছিল না, বা আমাদের কারোরই ছিল না। তো সেই জন্য মাঝের দিনগুলো হয়তো সেভাবে রেগুলারিটি থাকবে না, তবু আমি চেষ্টা করব সেই ক্লিপগুলো যাতে ভালো করে আপলোড করা যায়। তো এটাই আমাদের বলার ছিল। আর এখন উনি অনেকটাই সুস্থ স্বাভাবিক রয়েছে। যারা ব্লগের সাথে কানেক্টেড আছো বা ওনার বাবাকে যারা যারা চিনছেন, আমার শ্বশুরমশাইকে, তাদের উদ্দেশ্যে বলতে চাইবো যে উনি এখন অনেকটাই স্বাভাবিক, কথা বলছেন, হাঁটাচলা করছেন, বাট কম। ডাক্তারবাবু বলেছেন 7 দিন ওনাকে বেড রেস্টে থাকতে, 7 দিন পর থেকে ঘরের ভেতরে একটু হাঁটাচলা করতে। তো এখন ওনাকে সেভাবে আর কি আমরা অপারেট করতে দিচ্ছি না, যেটা যা প্রয়োজন হাতের সামনেই তুলে দেওয়া হচ্ছে। তো একটু ওয়াশরুম ইউজ করা, একটু উঠে দাঁড়ানো, ঠিক আছে, ঘরে এদিক থেকে ওখানে যাওয়া, এইটুকু করা হচ্ছে। তো এইটুকু রয়েছে। তো আমাদের বিশ্বাস উনি আস্তে আস্তে আরও ভালো সুস্থ হয়ে উঠবে, ঠিক আছে। এই